তুবা রুমে ঢুকতে আফিন বাঘের থাবার মতো তার বাহু দুটি আঁকড়ে দেয়ালের সাথে চেপে ধরল। ভয়ে তুবার তরাস অবস্থা। সে খেয়াল করলো লোকটা ভয়ঙ্কর রেগে আছে, চোখগুলি লাল হয়ে আছে তার, সাপের মতো ফুসছে সে রাগে। তুবা বলল, ছাড়ুন আমায়। আফিন রেগে মেগে তুবাকে দেয়ালের সাথে ঝাঁকি দিল। পিঠে খানিক লেগেছে তুবার সেদিনের মতো। আফিন এক হাতে তুবার গাল চেপে ধরল, দাঁত কেটে বলতে লাগলো, ফোনে কি বলেছিলে তুমি? এখন বলো, কি বলেছিলে ফোনে? ছাড়ুন আমায়। বল, কি বলেছিস? ভয়ে এবার তুবার নাজেহাল অবস্থা, গুটিয়ে গেছে একদম, চোখ টলমল করে উঠছে। আফিন বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার ঠোঁট স্লাইড করতে করতে বলে উঠল, এই ঠোঁট দিয়েই তো বলেছো তুমি, তাই না, যে অন্য ছেলের সংস্পর্শে যাবে? কি বলেছিলে জানো? ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটাই তো বলেছিলে তুমি। আফিন তুবার ঠেট ছেড়ে তার গলায় ধরলো, জোরালো ভাবে ধরলো। তুবার কপালের চামড়া কুচকে এলো, এতে গলায় লাগছে খুব। কি করে বলতে পারলে তুমি? এত বড় সাহস তোর হলো কি করে বল? আপনা আপনি আফিনের হাত রাগের বসে আরো শক্ত হয়ে এলো, দম আটকে আসছে তুবার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। কিন্তু লোকটার রাগ কমার কিংবা হাত ঢিলে করার নামই নেই। লোকটা কি তাকে মেরেই ফেলবে নাকি আজ? এবার বুঝি দমটাই বের হয়ে যাবে। তুবার চোখ উল্টে আসছে দেখে আফিন ছেড়ে দিল। রাগে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। একটু দূরে গিয়ে সে দেয়ালে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল। ওদিকে তুবা কাশছে অনবরত, গলাটা খুসখুস করছে তার, ব্যথা হচ্ছে। আফিন এসে তুবাকে আচমকে একটা চড় মেরে দিল। তাল সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। তুবার কানের পোহা নড়ে গিয়ে পু পু শব্দটা হচ্ছে। জোরটা বেশি ছিল, চড়টা অনেক জোরেই পড়ে। তার গালে যেন কেউ লবণ মরিচ লাগিয়ে দিয়েছে। আফিন এসে তুবাকে নিচ থেকে উপরে তুলল। তুবার চোখ পানিতে টইটুম্বর। আফিন দেখেও না দেখার ভান করে তুবার বাহু চেপে ধরল। তোকে কয়েকবার বলেছিলাম না আমার মুখের উপর কথা বলবি না? আর সেখানে তুই কি করে বলতে পারলি যে ভাত ছাড়লে? তোকে তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার, এতটুকু বাজে। কথাটা শেষ করতে ইচ্ছে হলো না তার। তার আগেই আরেকটা চর পড়লো তুবার গালে। তুবা এবার কেঁদে দিল। আফি দেখছে তুবার চোখ দিয়ে পানির পর পানি পড়ছে। তার কি করা উচিত সে জানে না, ভেতরে রাগও কমছে না। তুবার উপর তার ভীষণ রাগ হচ্ছে, সে জানে তার সামনে থাকলে রাগ আরো বাড়বে। তাই দরজা বন্ধ করে সে চলে গেল। কয়েক গ্লাস ড্রিঙ্কস আর একটা সিগারেট খেয়ে আফিন রুমে ফিরে এলো। তুবা তখনও সেখানে বসে কাঁদছে। আফিন দৌড়ে গেল সেখানে। তুবা, তুবা। বলেই ডাকতে লাগলো তাকে। তুবা কেঁদেই চলেছে। আফিন চেষ্টা করছে তুবার মুখ নিজের দিকে ফেরাতে, কিন্তু তুবা তাকে ছুতেও দিচ্ছে না। জোরাজোরির পর আফিন সফল হলো। তুবা দুই গালে হাত রেখে তার দিকে মুখ করালো, কিন্তু তুবা তাকালো না। তুবা, তুবা, তাকাও আমার দিকে। তুবা তাকাও প্লিজ। তুবা, আমার ভীষণ রাগ উঠে গিয়েছিল। তুবা, আমি আমি বুঝতে পারিনি তো, প্লিজ এমন করো না। তোমার লেগেছে খুব, তাই না? তুবা ছিটকে হাত সরিয়ে দিল তার। লাল লাল পানি ভর্তি চোখ নিয়ে এসে আফিনের দিকে তাকালো। চোখ আর ঢাক একদম রক্তের মতো লাল টুকটুকে হয়ে আছে তার, যেন রক্ত জবা। কান্নাজড়িত কণ্ঠে তুবা বলল, আপনি আমাকে ছুবেন না। আপনি কেন আমার গায়ে হাত তুলবেন? সেই সম্পর্ক আপনার সাথে আমার নেই। আপনার সাথে আমার শুধু টাকার সম্পর্ক। আর আপনার কোনো অধিকার নেই আমাকে মারার, যেখানে আপনি। শব্দ করে কেঁদে উঠল তুবা। আফিন শান্ত হয়ে বলল, অধিকার তো থাকতেও পারে। কিসের অধিকার? কোনো অধিকার নেই আপনার। সব অধিকার কি নাম হয় তুবা? তুবা আরো কাঁদতে লাগলো। আফিন খেয়াল করলো তুবার গালে তার আঙ্গুলের ছাপ পড়ে গেছে। চাঁদের গায়ে এক টুকরো দাগ, গলাতেও দাগ পড়ে গেছে। আফিন ফেল করে দেখছে সেগুলি। হঠাৎ তুবার পাশ দিকের দেওয়ালে আফিন ঘুষি মারল। চমকে গেল তুবা, কান্না বন্ধ করে পাশ ফিরে দেখালো। ততক্ষণে দুই তিনটা দেওয়া হয়ে গিয়েছে আফিনের। অনবরত দিতেই লাগলো খুশি। তুবার এবার ভয় হয়। ভীত নয়নে সে লোকটার দিকে দেখালো। কি ভয়ঙ্কর দেখতে লাগছে। তুবা না করলো এমন করতে, শুনল না আফিন। তুবা আফিনের হাত ধরে সে থেমে যায়। তুবা ঢোক গিলে আফিনকে দেখলো। হাতের দিকে তাকালে দেখতে পেল আঙ্গুলের হাড়ের সাথে লেগে থাকা চামড়া লাল বর্ণ ধারণ করেছে। লাল বর্ণ বের হয় বলে তুবা কান্না বন্ধ করে দিল। আফিন তুবাকে শান্ত স্বরে বলল, তুবা, আজ আমি তোমাকে আমার দরকার এখানে ডাকিনি।
বিশ্বাস করো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তোমাকে আমি আজ এতিমখানায় দেখেছিলাম, তাই ডেকেছি। ভ্রুকুঞ্চন করলো তুবা। এই লোক বদ্ধ উন্মাদ। আফরিন তুবার দাগ পড়া গালে হাত দিতে গেলে সরিয়ে নিল সে। বলেছি না আপনি আমাকে ছুবেন না। আমি আপনার কাছে আসতে চাই না। দূরে সরুন, যেতে দিন আমাকে। সরুন বলছি। কাঁদতে কাঁদতে বলল তুবা। আফরিন সরে গেল, গিয়ে দরজা লক করে তুবাকে দেখিয়ে চাবি তার পকেটে ভরে নিল। সরেও এসেছি, আর বাধাও দিচ্ছি না, যেতে পারো। রাগে তুবার শরীর জ্বলে যাচ্ছে। আপনি এসব করতে পারেন না। দরজা খুলে দিন। আমি আমি কি হলো? দরজা খুলে দিন। তুবার চিৎকারও শোনে না আফরিন। সে শান্ত। তুবা এগিয়ে গেল আফরিনের কাছে। কেন কেন এমন করছেন আপনি? চাবিটা দিন। চাবি আমি দিতে পারবো না। এছাড়া কিছু বলার থাকলে বলো। রাগে তুবা কিটপিট করছে, মেজাজ চড়া হয়ে যাচ্ছে তুবার। তুবা আরো কয়েকবার বলল, আফরিন সাড়া দেয়নি। চাবি বালিশের নিচে রেখে সেখানে শুয়ে পড়ল সে। তুবা বিছানায় উঠে চাবি নিতে গেল, আফরিন হাত দিয়ে সরিয়ে দেয় তাকে। তুবা ফের গেল। এবার আফরিন তার হাত ধরে তুবাকে শুয়ে দিল, নিচে তার উপরে উঠে হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্যাভলনের মলমটা নিল। তুবা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। আফরিন মলম বের করে তুবার গালে দিতে চাইলে সে আফরিনের পিঠ খামচে ধরে মাথা নাড়াতে থাকলো। আফরিন ধমক দিয়ে তাকে চুপ করে থাকতে বলল। ও, শান্ত হয়ে থাকো তো। আফরিন তুবার গালে ও গলায় মলম লাগিয়ে দিল। তুবা ঠান্ডা অনুভব করলো, জ্বালাটা কমেছে বোধ হয়। সেও শান্ত হলো। আফরিনের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। আফরিন তুবার ভিজে চোখের দিকে অপলক দেখছিল। তুবা কঠিন গলায় বলল। সরুন। সে উঠে পিঠে হাত দিয়ে বলতে লাগলো, উফ, আমার পিঠ থেকে তো তুমি একদম রাক্ষসীর মতো রক্ত বের করে ফেলেছ। তুবা সুযোগ পেয়ে যে হাত বাড়ালো বালিশে অমনি খপ করে ধরলো আফরিন। আজ বলবে, তারপর এখান থেকে যাবে, আর কাল সারাদিন যদি না বলো তো আটকে থাকবে। কেন আপনি এমন করছেন কেন বলুন না? আর আমার কথা শুনলে আপনার কি এমন হবে? কিছু হবে না, তবু আমি শুনতে চাই, বলো। হবে না যেহেতু শোনার কি দরকার? তা জানি না, আমি শুনতে চাই। তুবা এইটুকু বুঝেছে এই লোক বড্ড খাটতে না, তেমনি উন্মাদ, অসুস্থ মস্তিষ্কের মানুষ। না বললে হয়তো যেতে দিবে না, কিন্তু তার বলতে ইচ্ছে করছে না। আবার ভাবছে মনের চাপা কথাগুলি তো গাছের সামনে বললেও হালকা লাগে, আর এ তো নিজ থেকে শুনতে চাইছে জলজন্ত মানুষটা। তুবা স্থির হলো, ধীর পায়ে গিয়ে সোফায় বসলো। আফরিন বিছানায় পা হেলিয়ে তুবার দিকে ঝুঁকে বসলো। তুবা বলতে শুরু করেছে। শুনেছি আমার জন্মের পর মা রক্তশূন্যতার অভাবে মারা যান। আমার শরীর নাকি খুব খারাপ ছিল। অনেক কিছুর পর নাকি আমার দম ফিরে। বাবাই আমাকে বড় করেছেন। তারপর বাবা আবার বিয়ে করলেন, কারণ আমার দেখাশোনার পর বাবা ব্যবসাটা ঠিক করে চালাতে পারছিলেন না। সৎ মা আসেন ঘরে, আমিও বড় হতে থাকি। ওনার ঘর থেকে ছোট একটা বাচ্চার জন্ম হয়, তুষি, আমার নিজের বোন। কখনো ওকে আমার থেকে আলাদা করিনি, নিজের মতো ওকে ভালোবাসি। ওকে একটু একটু করে বড় করে নিজ হাতে। মায়া আরও বসে পড়ল তার উপর। ভালোই চলছিল দিন। ইন্টারে উঠতে বাবা মারা যান স্ট্রোক করে। তারপর থেকে একেবারেই এতিম হয়ে যায় আমি। বাবার দেওয়া যা ছিল আস্তে আস্তে শেষ হতে থাকে। কি করব বুঝতে পারছিলাম না। ততদিনে অনার্স প্রথম বর্ষে উঠে যাই আমি। অনেক খুঁজেও একটা চাকরি পাইনি, সংসার চলে না। আমার খুটখুটানি কথা বাড়তে থাকে, উঠতে বসতে কথা। আমি লেখাপড়া করে নাকি সব টাকা নষ্ট করে দিয়েছি। সংসার, বোনের ওষুধ, আমার পড়া কিছুই চলছিল না। প্রতিদিন যেতাম সব জায়গায় কাজের খোঁজে। অবশেষে যাও একটা চাকরি পেলাম, বেতন খুব সীমিত। টেনে টুনে চলে কোনো রকম। বোনের চিকিৎসা তেমন চলে না। একদিনের ওষুধ আনলে অন্য দিনেরটা আনা যায় না। তবুও দিন চলছিল। কিন্তু আমার জীবনে কাল চলে আসে এক বর্ষার রাতে। সেই ট্রেন থেকে পাড়ার এক ছেলে বিরক্ত করতো আমায়, লেগেই থাকতো। বাবা চলে যাওয়ার পর তার পাগলামি আরও বাড়তে থাকে। দিন দিন সে পিছে ঘুরতেই থাকে। বিয়ে করতে চায় আমাকে।
বখাটের ছেলে ছিল সে, একদম ভুকে যাওয়া ছেলে। তাকে আমি সহ্য করতে পারতাম না। আমার হুমকি দিতে লাগলো মেরে ফেলবে, তুলে নিয়ে বিয়ে করবে আমায়, আরও কত কি। নিজেকে বাঁচাতে এক লাইন বেশি বলে ফেলেছিলাম। তাকে বলেছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমাকে যেন আর বিরক্ত না করে সে। তারপর থেকে কিছুদিন সে আমার পিছু নেয় না। অবাক হয়েছিলাম, ভেবেছিলাম আমার কথা সে বিশ্বাস করেছে, কিন্তু তবুও ভিতরে কেমন জানি ভয় হতো। তাকে আমি কয়েকটা চড়ও দিয়েছিলাম, তবুও সে পিছুই আসতো। কিন্তু তার এমন নীরব শান্ত থাকা ভয় হতোই। একদিন অফিস থেকে ফিরছিলাম, রাত 9টা বেজে গিয়েছিল। সেই দিন তোমার কথা আসছিল না, শুনে তাকিয়ে সে কাঁদছিল। আফিন খেয়াল করলো এত ঠান্ডা বাতাসেও তোমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে বিন্দু বিন্দু। আফিন তাড়াতাড়ি করে তার রুমে থাকা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো, গ্লাসটা তোমার দিকে এগিয়ে দিলেও সে আগের মতো পলক না পড়া চোখে শূন্য তাকিয়ে রইল। তোবা আরো বেশি কাঁদতে শুরু করেছে বলে আহমেদ তার পাশে গিয়ে বসলো। তোমার গায়ে হাত দিয়ে তাকে মৃদু ধাক্কা দিয়ে রাখলো। তোবা সাড়া দেয়নি। আহমেদ বার কয়েক তোবাকে ডেকে গ্লাসটা তার মুখের সামনে ধরলো, কাপা ঠোঁটে টকপক করে সবটা পানি খেয়ে নিল। তোবা, 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 শুনতে পাচ্ছ আমার কথা? বেঘেয়ালি মনে তোবা বলতে লাগলো, সেই বৃষ্টির রাতে রনি আমাকে ব্রেভ করলো। আমার সব সতীত্ব হারায় সেই রাতে। আমার জীবনটা কালো আধারে ছেয়ে যায়। চিৎকার করে বলতে বলতে তোবা কেঁদে উঠলো। বাইরে ভারী বৃষ্টি হচ্ছে, আকাশ ফেটে বজ্রপাত হচ্ছে, সেই সাথে তোবার চিৎকারও ভেসে আসছে। সব মিলিয়ে বিকট শব্দ। আহফিনের কান চলে যাচ্ছে তোবার চিৎকার করা কান্নার শব্দে। তোবা শব্দ করে আহফিনের হাত কামচে ধরে কান্না করছে। আহফিন তোবাকে বুকের সাথে আগলে নিল। শীতল বুক পেয়ে তোবা আজ মন মতো কাঁদছে, গলা চিরে কান্না বেরোচ্ছে। আহফিনের বুক তোবার চোখের পানিতে ভিজে যাচ্ছে। আহফিনের ভেতরে খুব কষ্ট লাগছে, জ্বালা হচ্ছে তোবার কান্নায়। একদিকে তোবা চিৎকার করে কাঁদছে, অন্যদিকে আহফিনের কষ্ট গলায় দলা পাকিয়ে শ্বাস রোধ করছে। চোখ গেলতেও বাধা পাচ্ছে সে। তুবাকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। দীর্ঘ সময় পার করে কাঁদতে কাঁদতে তুবা হেসকি তুলে ফেললো। আহফিনকে দূরে ঠেলে সরিয়ে সে ফাঁকা হয়ে বসলো। তুবার অবস্থা দেখে আহফিন তাকে আবারও পানি এনে দিলে অল্প একটু পানি খেয়ে সে দীর্ঘশ্বাস ফেললো। চোখ মুখ ফুলে একাকার, ভীষণ জ্বালা করছে। নাক টেনে তুবা আবার বলতে লাগলো, পাড়ায় এই কথা ছড়িয়ে পড়ল। বাড়িতে এসে লোকে বাজে বাজে কথা বলতো, বাজেভাবে ইঙ্গিত করত। জীবনটা একদম নাজেহাল হয়ে গেছিল আমার কদিনে। নিজেকে ঘরে বন্দি করি, তবুও হলো না। আমার লোক তাড়িয়ে দিলেও এসে আমাকে বাজে কথা শোনাতো। একমাত্র তুষি তখন আমার হাতে হাত রেখে কেঁদেছিল। দিন যেতে থাকে, আবার চাকরিতে যাই। ওখানে রনি বসকে এসব কথা বলে এসেছিল। বস আরও পেয়ে বসলো। সে আমাকে তার সাথে বেড শেয়ার করতে বলল। আহফিন চোখ বন্ধ করে আনলো। তুবা কি বলছে এসব? অনেকটা দখল খেয়ে মেয়েটা এখানে এসেছে। তুবা বলা শুরু করলো, আমি সেদিন রাগে দুঃখে বসকে চড় মারি। চাকরি ওখানেই ইতি হয়। আবারও কাজ খুঁজতে শুরু করি, কিন্তু অনার্স 3য় বর্ষের স্টুডেন্টকে কে তো আর চাকরি দিয়ে দিবে না। আগেরটাই না হয় ভাগ্যের জোরে পেয়ে গেছিলাম, ভাগ্য তো আর সবসময় ধরা দেয় না। কথাটা বলেই তুবা তাচ্ছিলের ভাবে হাসলো। আহফিন সেই হাসির দিকে অপলকে তাকিয়ে রইল। দিনের পর দিন যায়, চাকরি নেই, ঘরে বোনের ঔষধ নেই, খাবার নেই। জীবনের এমন হাল আর নিতে পারছিলাম না। অনেকবার চিন্তা করেছি আত্মহত্যা করব, কিন্তু আমি মরে গেলে তুষি আর আম্মা একদম মরে যাবে বেঁচে থেকে। তারা প্রতিদিন মরবে, সে পথে আর হাঁটলাম না। রাস্তায় বের হলেই পশুরা তাকিয়ে লালসার হাসি হাসলো। আমাকে টাকার বিনিময়ে সেক্স করতে বলল। আহফিন কেন জানো তোমার এই কথাগুলি একেবারে নিতেই পারছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছিল তার বারবার, আর ভেতরে ফুলিংয়ের মতো আগুন হচ্ছিল। তুবা ঢোক গিলে আবার বলল, অনেক ভেবেছি, সামনে আমার দুইটাই পথ ছিল তখন। হয় নিজে মরে যাব, নয়তো নিজেকে ওই পশুদের কাছে স্বেচ্ছায় বিলিয়ে দিয়ে টাকা আনা। সব দিক ভেবে এটা ছাড়া আমার আর পথ ছিল না। আমি বড্ড অসহায় ছিলাম তখন।
পাশে দাঁড়ানোর কেউ ছিল না, মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না। আমার সারাক্ষণ বুকে কান্নার পাথর নিয়ে থাকতাম। আমার ভেতরটা ফুটতে ফুটতে কয়লা হয়ে যাচ্ছিল। বোনের আমার না খাওয়ার শুকনো মুখগুলি আমার আর বিবেকের সাথে লড়াই দেয়নি। মনস্থির করতে নিলাম প্রতিদিন ওদের মরার চেয়ে নিজেকে মরার পথ খুঁজে নিলাম। লীলাপার কাছ থেকে একদিন পর সে কল দিয়ে আমাকে জানালো আপনার বাসার ঠিকানা দিল। নষ্ট রাস্তার মেয়ের মতো ছুটে এলাম আপনার কাছে, দেহ বেছে টাকা নিতে। আফিন এবার তুবাকে ধমক দিল চুপ থাকতে। তুবা অশ্রুসিক্ত নয়নে খানিক হেসে বলল, আপনি না শুনতে চেয়েছেন, তবে ওহ, আমি আর শুনতে চাই না। নিজের ঠোঁটে আঙুল দিয়ে বলল আফিন। কেন শুনতে চান না? শুনুন। তুবা শ্যাট আপ, আর কোনো কথা নাই, চলো ঘুমাবে। সে আফিনের কথা শুনল না, বলতে লাগলো, আরেক বর্ষার কালো রাত চলে এলো জীবনে। এই কালো রাত সারা জীবনকে কলুষিত করার মতো ছিল। বর্ষার এক রাতে আমি আপনার কাছে ছুটে এলাম কেন? দেহ বিলিয়ে টাকা নিতে। তুবা একদম চুপ, আর একটা কথাও বলবে না। এবার মুখ বন্ধ করো। কেন? চাঁদ দেখতে পারেন আর চাঁদের গায়ে কালো দাগ দেখতে পারেন না? আমি একটা বাজে মেয়ে, একজন ধর্ষিতা, প্রস্টিটিউট। শেষের কথাটা আফিনের গায়ে আগুন ধরিয়ে দিল। সে তুবার গাল চেপে ধরে বলল, তুই ধর্ষিতা না, বুঝেছিস? তুই ধর্ষিতা না। তুবা আফিনের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছিল আর বলছিল, আপনি পাগল হয়ে গেছেন, একদম মাথাটা গেছে আপনার। সবাই জানে তুবা ধর্ষিতা, আর এই লোক বলে কিনা আমি ধর্ষিতা না। আফিন তুবার পাগলামি দেখে তাকে বুকের সাথে ঝাপটে ধরল আর বারবার বলছিল, তুমি ধর্ষিতা না, একদম বাজে কথা বলবে না। তুমি ভার্জিন। তুবা, তুমি ভার্জিন ছিলে আমার কাছে আসার আগে। সেই দিনের বর্ষার রাতে আমার কাছে আসার আগেও তুমি ভার্জিন ছিলে। সো প্লিজ তুবা, শান্ত হও, শান্ত হও প্লিজ। আফিন তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে চাইছে শান্ত করতে, কিন্তু তুবা ছটফট করছে পাখিদের মতো। মিথ্যা বলছেন আপনি, মিথ্যা বলছেন আমার সাথে। তুবা ধর্ষিতা, ধর্ষিতা তুবা। তুবার গলার আওয়াজ নিভে আসছিল, চোখগুলি লেগে আসছিল। তার হাত পা নড়াচড়া কম দেখে আফিন তাকে কোলে তুলে নিল, বিছানায় শুয়ে দিয়ে তার পাশে শুয়ে পড়লো তাকে জড়িয়ে ধরে। আফিন ভাবতে থাকলো তুবার পরিস্থিতিটা নিয়ে। তুবা কতটা অসহায় আর বিষাক্ত ব্যথায় জর্জরিত ছিল। তুষি মায়ের সাথে শুয়ে আছে। আম্মা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আপা কি করছে কে জানে। শিরিন বেগম কিচ্ছু বললেন না। মেয়ের পাশ ফিরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন তিনি। আম্মা, তুমি তো আপাকে কখনো আমার মতো মাথায় হাত বুলিয়ে দাও না। শিরিন বেগম তখনও চুপ। তিনি অতীতে চলে গেলেন। তখন তুবা খুব ছোট, কত আদর করে তিনি তাকে বড় করেছেন, বুকের সাথে মিশিয়ে ঘুম পাড়িয়েছেন। তুবার ছোটাছুটির কারণে কতবার পড়ে গিয়ে ব্যথা পাওয়ার পর তিনি বকা দিয়েছেন। তুবার ছোটবেলার কথা মনে হতেই বুকটা কেমন করে যেন উঠলো না। আর এখন কষ্ট সহ্য করতে না পেরে এই তুবাকে কত কথা শোনান তিনি। শিরিনের চোখে পানি চলে এলো, ফুপিয়ে উঠলেন তিনি। আম্মা, তুমি কাঁদছো? না, তুই ঘুমা মা। আম্মা, আপারেও তুমি ভালোবাসো তাই না? ওরে জন্ম না দিলেও বড় করছি, এর বেশি কি কইতাম তোরে? এত কথা না কইয়া তুই ঘুমা তো, আমার ঘুম পাইছে। বলেই তিনি পাশ ফিরে শুয়ে পড়েন। আম্মা, আপা কিসের কাজ করে? শিরিন বেগম ভাবনায় পড়ে গেলেন, কি বলবে। জানি না আমি, তুই ঘুমা তুষি, বেশি কথা ভালো লাগে না। তুষি আর কিচ্ছু বলো না, কিন্তু তার আপাকে খুব মনে পড়ছে। তার খুব ইচ্ছে হচ্ছে এমন বর্ষার দিনে আপার সাথে ছুটে বেড়াবে, বৃষ্টিতে এলোমেলো হয়ে দৌড়াবে। কবে জানি তার ইচ্ছে পূরণ হয়। সেই ইচ্ছে না পাওয়া এই আফসোসের যন্ত্রণা নিয়ে তুষি চোখ বন্ধ করলো। মাঝরাতে আফিন খেয়াল করলো তুবার গা কেঁপে জ্বর এসছে। বিড়বিড় করে সে যেন কি বলছে, অস্পষ্ট সে কথা। আফিন গায়ে হাত দিয়ে দেখতে পেল শরীরে প্রচন্ড রকম জ্বর। কান তুবার মুখের সামনে পাতলো, কিন্তু বুঝলো না কিছুই। তুবাকে চাদর দিয়ে ঢেকে দিল আফিন, তবুও কাঁপুনি কমার নাম নেই তার।
আফিন তুবার হাত পা মালিশ করতে লাগলো। উপায়ন্তর না দেখে তুবার উপর উঠে জড়িয়ে ধরে গায়ে ওম দিতে লাগলো। কিছুক্ষণ পর কাঁপিনি কমলেও জ্বরের মাত্রা কমে না। ওদিকে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে, আকাশে বিদ্যুৎ চমকে ধ্বনিও সৃষ্টি হচ্ছে। আফিন উঠে নিচ থেকে এক টুকরো কাপড় আর বাটিতে পানি নিয়ে আসলো। তুবার কাছে গিয়ে তার কপালে জলপট্টি দেওয়া শুরু করেছে। মেয়েটার ঠোঁটগুলি এখনো অনবরত কাঁপছে। আফিন ধ্যান ধরে তাকিয়ে আছে তার ঠোঁটের দিকে। সকালে উঠে তুবা দেখতে পেল আফিন তার পাশে চেয়ারে বসে আছে, মাথা বিছানায় হেলান দেয়া। তার হাতটা ঘুমের ঘোরে খুব শক্ত করে ধরে আছে, সে আঁকড়ে ধরে আছে। তুবা উঠতে চাইল, কিন্তু মাথাটা ভালো লাগছে, ভেতরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তুবার নড়াচড়া দেখে আফিনের লেগে আসা চোখ খুলে গেল। সে তুবার কপালে হাত দিয়ে দেখলো জ্বর কেমন, শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু বেশি। আফিন চোখ ডলতে ডলতে গিয়ে থার্মোমিটার আনলো, তুবাকে বলল, হা করো। কি হলো? হা করো। আফিনের চোখের দিকে তাকিয়ে এসে মুখ খুললো। আফিন থার্মোমিটার তার মুখে দিয়ে সময় দেখতে লাগলো। তাপমাত্রা আছে একটু বেশি। আফিন ড্রয়ার খুলে ওষুধ নিল। খুলতে গিয়ে মনে হলো, ও শিট, ব্রেকফাস্ট তো করা হয়নি, ঔষধ দেই কি করে? উঠো, ফ্রেশ হয়ে নাও, দেখি কি করা যায়। তুবা এখনো পর্যন্ত একটা কথা বলছে না। আফিন ওষুধের পাতা রেখে দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। একটু পর ফিরে এলো একটা ডিপ পোজ নিয়ে। নাও, এটা খেয়ে ওষুধটা খেয়ে নাও, তারপর আন্টি এলে বলবো কিছু করে দিতে। নাও, এটা খেয়ে নাও। কি হলো তোবা? আমার খিদা নেই। টেনে দিব একটা। আফিনের মুখে এমন কথা শুনে তুবা কপালের চামড়া এক করে আনলো, মনে মনে বলল, আমার মন চাই আপনাকে দিতে এক ঘুষি। কি হলো? কি ভাবছো আমার দিকে তাকিয়ে? নাকি সুদর্শন পুরুষকে দেখছো? আফিনকে দেখিয়ে তুবা মুখ ভেঙচি কেটে অন্যদিকে ফিরল বিরক্ত মুখে। আফিন ঠোঁট চিপে হেসে টেবিলের কাছে গিয়ে প্লেটটা রেখে বলল, উঠবে নাকি বসেই থাকবে? তুবা, তুমি কিন্তু বড্ড জেদি, বাট এর ওষুধ কিন্তু আমার কাছে আছে। কেন কেন করছেন আমার জন্য এইগুলি? আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই। অন্য একটা মেয়ের জন্য কেন এসব করছেন? আফিন তুবার দিকে একটু ঝুঁকে ফিসফিসানি কণ্ঠে বলে উঠল, কিছু কিছু সম্পর্ক আত্মার হয়। তোমার সাথে আমারও ঠিক অমনই একটা সম্পর্ক, অদৃশ্য এক সম্পর্ক। তুবা কি বলবে ভেবে পায় না। আফিন তুবার গালে চুমু খেয়ে আবারও চলে গেল। আর তুবা তখনও যন্ত্রের মতো বসেছিল শুধু। তুবা ফ্রেশ হয়ে এসে দেখলো আফিন শার্ট চেঞ্জ করছে। খালি গায়ে দেখতে তাকে অনেক আকর্ষণীয় লাগছিল। তুবা তাড়াতাড়ি মাথা নিচু করে নিল। কি করবে বুঝে উঠতে সময় নিচ্ছে। আফিন ঘাড় ঘুরিয়ে তুবাকে বিব্রত অবস্থা দেখে বাঁকা হেসে উঠল। তার মস্তিষ্ক তাকে কিছু করতে বলছে। আফিন এগিয়ে গেল খালি গায়ে। তাকে এভাবে আসতে দেখে তুবা হা করে তাকিয়ে আছে। এই লোকের মতিগতি বোঝা ভার, বোঝা বড় তাই। আফিনকে এগিয়ে আসতে দেখে তুবা পেছনে গেল। আরেকবার পেছনে যেতেই আফিন তাকে ধরে নিল। আর একটু হলে তো বাথরুমেই চলে যেতে। আমার সাথে যাওয়ার ইচ্ছা নাকি? আফিনকে বাঁকা ঠোঁটে হাসতে দেখে তুবার শরীর জ্বলে গেল। দাঁত কিরমির করে বলল, আমার এখন বাসে যাওয়ার সময় হয়ে গেছে। আফিন তুবাকে দেয়াল ঘেঁষে দাঁড় করালো। এক হাতে দেয়ালের উপর রেখে গভীর দৃষ্টিতে তুবার চোখ মুখ দেখলো সে। রাগলে তোমাকে লাল টমেটোর মতো দেখায় নাকি লাল টুকটুকে স্ট্রবেরির মতো? কোনটা? সেটা আপনার বিষয় না। আমি যেহেতু তোমাকে দেখছি সেহেতু এটা আমারও বিষয়। সরুন। উহু। তুবা আফিনের দিকে তাকিয়ে বলল, কাল রাতে আমি কিন্তু আপনার কথা শুনেছি। এখন আমাকে আমার মতো যেতে দিন। আফিন তুবার কথায় কান না দিয়ে নিজের মতো বলল, আচ্ছা তুবা, আমার সংস্পর্শে এলেও কি তোমার কোনো ফিলিংস হয় না? মানে কিছুই কি অনুভব করতে পারো না তুমি? এবার কি বলবে সে? রাগে লজ্জায় তুবা আফিনের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আউচ! বুকের উপর ব্যথা কেন দিলে? আচ্ছা, তোমরা সব মেয়েরাই কি শুধু ব্যথা দিতেই জানো নাকি? হ্যাঁ? গাভীর চোখে আফিনের বলা কথাটাতেও তুবার রাগ হলো, ভীষণ রাগ। সে আফিনের চোখে রাগান্বিত হয়ে দাঁত খিচে তাকালো, মনে মনে বলল, আপনার প্রতি আমার পিনপিন রাগটা কিন্তু দাদাও করে জ্বলে উঠবে। তুবা ব্যাগ নিতে গেলে আফিন তার হাত ধরে আটকালো। কোথায় যাচ্ছ?
এত কষ্ট করে যে আমি ডিম আমলেট করে আনলাম, সেটা কি এখন তোমার নানি এসে খাবে? আমার নানির এসে খাওয়ার দরকার নেই, আপনারটা আপনি খান। না হলে তো আফরিন চৌধুরী যেতে দিবে না কাউকে। এই মুহূর্তে তোমার মনে হচ্ছিল লোকটাকে যদি চুলে ধরে টেনে উপরে উঠে আচ্ছা মতো কয়েকটা রাম ধলাই দিতে পারতাম, তবে শান্তি লাগতো। মুখে কিছু বলল না, ফের রাগী চোখে দৃষ্টি দিয়ে সে দ্রুত কোনোভাবে ডিমটা মুখে দিল। তারপর আফরিনের দিকে তাকালো। লোকটা ঠোঁটে আঙুল ঠেসে বোধহয় হাসছে। হয়েছে, এবার তো যেতে পারবো। ঔষধ খাওয়া তো হয়নি। এরপর বললেন আপনাকে খেতে। হোয়াট? তুবা ঔষধটা খেয়ে উঠতে গেল। আফরিন তাকে ঠেলে আবারও বসিয়ে দিল। তুবা তো এবার আহাম্মক হয়ে গেল, উঁচু স্বরে বলে উঠল। আবার কি? লোকটা জবাব দিল না, তার দিকে আবার নেশা পড়ে চোখ নিয়ে তাকিয়ে আছে। তুবার অন্য কিছু ভেবে ভয় হলো। সে আফরিনের চোখের দিকে তাকালো। আফরিন হঠাৎ হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। তুবা পরিস্থিতি বুঝতে পারছিল না। আফরিন নরম হাতে তার দুই গাল স্পর্শ করলো। আফরিনের অমন চাহনি, এই এমন স্পর্শে তুবা কেঁপে উঠল। ভেতরে স্পন্দন অদ্ভুত রকম ভাবে বেড়ে গেল। শরীরটা কেমন বরফের মতো জমে জমে আসছে। আফরিন তার মুখটা নিজের দিকে এগিয়ে আনলো। তার ঠোঁটের পাশে লেগে থাকা ঘন কুসুমটার দিকে আফরিন ঘোরভাবে তাকিয়ে আছে, ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে। আফরিন মুখটা বাড়িয়ে ঠোঁটে লেগে থাকা কুসুমটা শুষে নেয়। তুবা তখনই চটজলদি করে চোখ বন্ধ করে নিয়েছে। থেমে থেমে নিঃশ্বাস নিচ্ছে সে। আফরিন এভাবে খুব কাছ থেকে তুবাকে দেখতে লাগলো। তুবার গরম নিঃশ্বাসের স্পর্শ অনুভব করতে লাগলো সে। দুই চোখ এদিক ওদিক করে দেখতে লাগলো তুবাকে। তুবার ফোন বাজলে আফরিনকে সরিয়ে দিল সে। দৌড়ে সোফার কাছে থাকা টেবিলের উপরে রাখা ব্যাগ থেকে ফোনটা বের করলো। তুষি কল করেছে, নিশ্চয়ই না খেয়ে বসে আছে সে। হ্যালো আপা, তুই আসবি না? আসছি আমি। তুবা কল কেটে ব্যাগে ফোন রেখে পিছন ফিরল। আফরিন তখনও এক হাঁটু গেড়ে বসেছিল ওখানে, ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছিল। তুবা ব্যাগ নিয়ে দ্রুত বের হয়ে গেল। আর ওভাবে দৌড়ে যাওয়া দেখে আফরিন না হেসে পারল না, বিড়বিড় করে বলল, তোমার প্রতিটা স্পর্শ আমাকে শিহরে তোলে তুবা, ভয়ঙ্কর শিহরণ জাগে ভিতরে। তুবা বের হয়েছে নিজের গন্তব্যে। আজ একটু তাড়াতাড়ি বের হয়েছে, কারণ তুষির ওষুধ কিনে নিতে হবে। সকালে ওষুধ শেষ, তাই তাড়াতাড়ি বের হয়ে পড়লো সে। এদিক ওদিক তাকিয়ে রনিকে খুঁজে চলেছে, যদি পেয়ে যায়। হাঁটতে হাঁটতে গলির মুখের চার দোকানে রনিকে পেয়েই গেল। গলায় রুমাল ঝুলছে, প্যান্ট হাঁটু পর্যন্ত, শার্টের 3টা বাটন খোলা। ক্যারাম খেলছিল বন্ধুদের সাথে। তুবা দৌড়ে গেল, রনির কলার টেনে নিজের দিকে ঘুরিয়ে ঠাস করে একটা চড় মেরে দিল সে। হঠাৎ এমন ঘটনায় রনি সামলাতে পারল না, রাগে তুবার দিকে তাকায়। তুবার চোখে দিয়েও আগুন জ্বলছে, বড় বড় করে শ্বাস টানছে হাঁপিয়ে। রনি সবাইকে চলে যেতে বলল। তুই থাপ্পড় কেড়ে মারছস তুবা? সত্যি করে বলো তো রনি, সেদিন ঠিক কি করেছিলে আমার সাথে? সবাই জানে তোর সাথে কি হয়েছে, আর তুই জানোস না? রনিকে হাসতে দেখে তুবা তার কলার চেপে ধরল। তোর সাথে আমি মজা করছি না, সত্যিটা জানতে এসেছি। এখন বল সবটা, বলবি? ছাড়, মানুষ দেখলে তোরে অসুবিধা হইব। আর তুই জানোস না আমি তোরা করছি কি? রনি, আল্লাহর দোহাই লাগে, বল আমায়। রনি একটু চুপ থেকে বলল, আমি তোরা রেপ করছিলাম, এইটাই। তুবা আর একটা চর বসিয়ে দিল রনির গালে। এবার রনি রেগে যায়, গড়গড় করে বলে,